আসসালামু আলাইকুম। এএইচ অ্যাকাউন্টিং জুনের পক্ষ থেকে আমি এরশাদ হোসেন আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে পুনরায় আবারও তোমাদের সামনে হাজির হলাম এইচএফসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায় রেওয়া মিল নিয়ে। আজকে আমি আলোচনা করব রেওয়া মিল কিভাবে প্রস্তুত করতে হয়, রেওয়া মিলে কী কী বিষয় আসবে এবং কী কী বিষয় আসবে না। তাই তোমরা আমার সাথেই থাকবে, পূর্ণ মনোযোগ দিয়ে রেওয়া মিলটা দেখবে। তাহলে এখন আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনা রেওয়া মিলে। আজকে শুরুতেই আমি লিখেছি উপরে রেওয়া মিল, তারপরে লিখেছি যা কিছু আসবে। আমরা প্রথমেই রেওয়া মিলে কি কি আসবে আর কি কি আসবে না আমরা তা দেখব। রেওয়া মিলে মূলত আসবে আমরা দুইটি পয়েন্ট দ্বারা এটাকে শনাক্ত করব। এক নম্বর পয়েন্টটি হলো ডেবিট পার্শ্ব, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট পার্শ্ব দুটি উপাদান। আমরা জানি হিসাবের উপাদান পাঁচটি, হিসাবের উপাদান পাঁচটি, তার মাঝে দুটি উপাদান রেওয়া মিলের ডেবিট পাশে আসবে। একটি হলো সম্পদ আর একটি হলো ব্যয়। দুইটাকে একত্র করলে আমরা বলতে পারি সব, অর্থাৎ সতে সম্পদ বতে ব্যয়। এই সব লেখাটাই হলো রেওয়া মিলের ডেবিট পাশে। তাহলে রেওয়া মিলের ডেবিটে আসবে দুটি উপাদান, সম্পদ, ব্যয়। অপরদিকে রেওয়া মিলের ক্রেডিট পার্শ্বে, ক্রেডিট পার্শ্বে কি আসবে? ক্রেডিট পার্শ্বে আসবে হিসাব বিজ্ঞানের হিসাবের তিনটি উপাদান, হিসাবের তিনটি উপাদান। তার মাঝে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা উপাদান রেওয়া মিলের ক্রেডিট। এই তিনটাকে আমরা একত্রে বলতে পারি আদম। তাহলে আমাদের মনে রাখার বিষয়, মনে রাখার জন্য আমরা বলতে পারি রেওয়া মিলের ক্রেডিট পাশে আয়, দায়, মালিকানা সত্ত্ব আসবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটাকে মনে রাখার জন্য আমরা বলবো এখানে আদম। তাহলে আদম হলো রেওয়া মিলের ক্রেডিট। আদমের আয়, অর্থাৎ আয়ের আ, দায়ের ধ, মালিকানার ম। তাহলে এই তিনটা জিনিস মিলে হলো আদম, অর্থাৎ আয়, দায়, মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট। তবে মালিকানা সত্ত্ব এটার আবার চারটি উপাদান, মালিকানা সত্ত্বের উপাদান চারটি। তাহলে সেই উপাদানগুলো কি কি আমরা এখন দেখব। চারটি উপাদান, একটি উপাদান হলো আয়, আরেকটি হলো ব্যয়, আরেকটি হলো উত্তোলন, আরেকটি হলো মূলধন। তাহলে মালিকানা সত্ত্বের উপাদান চারটি, আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। যেহেতু মালিকানা সত্ত্ব ক্রেডিট, তাহলে চারটি উপাদান ক্রেডিট আমরা বলতে পারি না, চারটি উপাদান ক্রেডিট নয়। এই মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বের চারটি উপাদানের মাঝে যে উপাদানগুলো মূলধনকে অথবা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সে উপাদানগুলো ক্রেডিট। যে উপাদানগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাহলে এখানে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এই আয় এবং মূলধন, এই দুটি উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাই এই দুটি উপাদান রেওয়া মিলের ক্রেডিট। মালিকানা সত্ত্বের চারটি উপাদানের ভিতরে আয় এবং মূলধন, এই দুটি উপাদান রেওয়া মিলের ক্রেডিট, কারণ এই দুটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। অপরদিকে ব্যয় এবং উত্তোলন, এই দুটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাই এই দুটি উপাদান রেওয়া মিলের ডেবিট। তাহলে এই দুটি উপাদান হবে রেওয়া মিলের ডেবিট। কি কি? ব্যয় এবং উত্তোলন। ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই ব্যয় এবং উত্তোলন রেওয়া মিলের ডেবিট।
আয় এবং মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই এই দুটি উপাদান রেওয়া মিলের ক্রেডিট। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ডেবিট পাশে হলো সম্পদ ব্যয়, ক্রেডিট পাশে হলো আয় দায় মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এক বাক্যে বলবো সব ডেবিট, আয় দায় মালিকানা মানে আদম ক্রেডিট। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানে রেওয়া মিল প্রণয়ন করাটা একেবারে সহজ হয়ে যাবে। রেওয়া মিলের ডেবিটে হিসাবের দুটি উপাদান, ক্রেডিটে হিসাবের তিনটি উপাদান। ডেবিটে হলো সম্পদ ব্যয়, ক্রেডিটে আয় দায় মালিকানা। তাহলে এখন আমরা আলোচনায় চলে যাব আজকে রেওয়া মিলে কি কি আসবে না। তাহলে এটা একটু মুছে ফেললাম আমরা, এখন চলে যাব রেওয়া মিলে কি কি আসবে না। যা কিছু রেওয়া মিলে আসবে না। অনেকেই অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে, তবে মূলত এখানে লুকা পেসিলির দ্রুতঘা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা অনুযায়ী এখানে 5টি উপাদান রেওয়া মিলে আসবে না। কয়টি উপাদান? 5টি উপাদান। তাহলে আমরা সেই 5টি উপাদান এখন লিখব। 1 নম্বর উপাদানটা হলো প্রারম্ভিক হাতে নগদ। 2 নম্বর প্রারম্ভিক ব্যাংক জমা। 3 নম্বর প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। 4 নম্বর সমাপনী মজুত পণ্য। 5 নম্বর সমাপনী মণিহারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়া মিলের 5টি উপাদান আসবে না। পূর্বে আমরা শিখেছি রেওয়া মিলের 5টি উপাদান আসবে। এখন আমরা আবার শিখব রেওয়া মিলের 5টি উপাদান আসবে না। তাহলে এই 5 মনে রাখলেই আমার মনে থাকবে আশা করি প্রতিটা অঙ্ক করার সময়। রেওয়া মিলে 5টি উপাদান আসবে না। তার মাঝে প্রথম উপাদানটি হলো প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক মানে হলো বছরের শুরুতে হাতে নগদ থাকলে রেওয়া মিলে আসবে না। এখন হাতে নগদরা কোনো জায়গায় লেখা থাকবে নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ জমা, একই কথা। বছরের শুরুতে হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ জমা থাকলে এগুলো রেওয়া মিলে আসবে না। 2 নম্বর হলো প্রারম্ভিক ব্যাংক জমা। ব্যাংক জমার ক্ষেত্র প্রারম্ভিক বলতে বুঝি আমরা বছরের শুরুতে ব্যাংক জমা থাকলে সেটি রেওয়া মিলে আসবে না। তাহলে ব্যাংক জমা বছরের শুরুটা রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসে না। 3 নম্বরে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমা মানে হলো আমার টাকা ব্যাংকে জমাতিরিক্ত মানে হলো ব্যাংকে আমি যে টাকা জমা রেখেছি তার অতিরিক্ত উত্তোলন করেছি। অর্থাৎ ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলনকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। সেই জমাতিরিক্তরা প্রারম্ভিক থাকলে সেটাও কি রেওয়া মিলে আসবে না। তাহলে এখানে আমরা একটু মার্কিং করতে পারি যে 1, 2, 3 এই 3টা জিনিস হলো কি প্রারম্ভিক। অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত রেওয়া মিলে আসবে না। এখন আমরা জানবো সমাপনী মজুত পণ্য। মজুত পণ্যের ক্ষেত্রে সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে আসবে না। তাহলে সমাপনী আমরা বুঝবো কিভাবে? সব জায়গায় সমাপনী লেখা থাকে না, কোনো জায়গায় বছরের শেষ ডেটটা লেখা থাকে।
31/12/2024, এই 30/6/2023। অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠান জুন মাসে শেষ হয়, কোনো কোনো প্রতিষ্ঠান ডিসেম্বরে শেষ হয়। এই বছরের শেষ টাইমটা, শেষ সময়টাকে বলা হয় সমাপনী। সেই সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তবে আমি এখানে একটা স্টার চিহ্ন দিলাম তোমাদেরকে। স্টার চিহ্ন অর্থাৎ হলো এটা কোনো কোনো সময় রেওয়া মিলে আসবে। এখন কখন আসবে আমরা আলোচনা করব পরের আইটেমটা আলোচনার পরে। 5 নম্বরে সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। সমাপনী মণিহারি অথবা অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসে না। সমাপনী মণিহারি অথবা অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসে না। তাহলে আমরা সমাপনী দুইটা আইটেম পাইলাম। এই দুইটা আইটেম হলো সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি রেওয়া মিলে আসে না। তবে সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে আমি একটা স্টার চিহ্ন দিয়েছিলাম। এটা মানে হলো সমাপনী মজুদ পণ্য কোনো কোনো সময় আসে। তাহলে আসে কখন? আমরা একটা বিশেষ দ্রষ্টব্য আকারে আমি একটা নোট দিচ্ছি। এই নোটটা তোমরা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে সমাপনী মজুদ পণ্য কখন আসে। অঙ্কে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে। তখন প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় আসবে না। এই নোটটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। অঙ্কে সমন্বিত ক্রয়, অঙ্কে সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে। তখন প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস ক্রয় এই দুইটা উপাদান আসবে না। তাহলে কখন আসবে? এই শব্দটাকে, এই সমন্বিত ক্রয়, এই শব্দটা যখন উল্লেখ থাকবে অঙ্কে, তখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। ঠিক ওই সময় প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় এই দুইটা উপাদান আসবে না। তাহলে এইটা হলো কি নিয়ম। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় আসবে না। তাহলে এখন প্রশ্নটা হলো এই সমন্বিত ক্রয় জিনিসটা কি এবং সমাপনী মজুদ পণ্য আসবে কেন আসবে, সেটা আমরা একটু আলোচনা করব এখনই। তাহলে আমরা আগে জানবো সমন্বিত ক্রয়টা কি। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। সমন্বিত ক্রয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ বিয়োগ সমাপনী মজুদ। সমন্বিত ক্রয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। তাহলে সমন্বিত ক্রয় এই শব্দটার সাথে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এই দুইটা জিনিস যোগ করা থাকে আর সমাপনী মজুদরা বিয়োগ করা থাকে। এজন্যই এই সমন্বিত ক্রয় লিখা মানে হলো প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় এই দুইটা জিনিস লেখা হয়ে গেছে। অপরদিকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করা থাকে বিধায় সেটা লেখা হয় নাই। তাই সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য লিখতে হবে, সমাপনী মজুদ পণ্য লিখতে হবে, কারণ সমাপনী মজুদ পণ্য সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই মজার মজার টেকনিকগুলো আলোচনা করেছি একমাত্র তোমাদের রেওয়া মিল যেন করতে সহজ হয়ে যায়।
যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো এবং একাদশ শ্রেণীতে যারা অবস্থান করছো, সবার জন্য রেওয়ামিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা ভালো করে এই অধ্যায়টি আয়ত্তে নিবে। তোমরা যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, অথবা আমার কন্ট্যাক্ট নম্বরে আমাকে কল দিবে। আমি তোমাদের সেই সমস্যার জায়গাটুকু সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।